আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ফুলকি মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। অভিজিৎ হত্যার আসামি বরখাস্ত মেজর জিয়া অন্য দেশে পালিয়ে আছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হত্যাকারীদের তথ্য পেতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে বাংলাদেশের স্বাগত। টিকা সনদ দেখালেই ষাটঊর্ধ্ব ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ। করোনা সংক্রমণ রোধে ব্যবস্থা নিতে প্রতি জেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। অল্প খরচে মালয়েশিয়া যাওয়া যাবে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। সুনির্দিষ্ট ঘোষণার আগে কারো সাথে টাকা লেনদেন না করার আহ্বান। ইসি গঠনে রাষ্ট্রপতি সংলাপে বিএনপির অংশগ্রহণে আওয়ামী লীগের তাগিদ। তারিখ নির্ধারণের পর সরকারি দলের এজেন্ডা নির্ধারণ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার সম্প্রসারণ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সমঝোতা চুক্তির সম্ভাবনা। এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতার শিক্ষা নিজ ঘর থেকে শুরু করা আহ্বান। সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে নেট জিরো নাটক মঞ্চায়ন। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কক্সবাজারে গ্রামীণ খেলাধুলার আসরে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের ব্যাপারে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পুরস্কার ঘোষণা করায় এ বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে রোহিঙ্গা ইস্যুতে সেমিনারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছেন তিনি। দেখুন লাইলা নওশিনের রিপোর্টটি। 2015 সালের 26শে ফেব্রুয়ারি ঢাকার অমর 21শে বইমেলা থেকে বেরিয়ে আসার সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় 5 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। কিন্তু অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বরখাস্ত মেজর জিয়া এবং আকরাম হোসেন এখনও পলাতক। তাদের ব্যাপারে তথ্য পেতে ইতোমধ্যে $50 লাখ পুরস্কার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পুরস্কার ঘোষণার বিষয়টিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকানরা এইভাবে ডিক্লেয়ার করার ফলে তারা সাকসেসফুল হয়েছে। দে শুড ফেস দ্য জাস্টিস। ওদের তো কি হয়ে গেছে, ওদের বিরুদ্ধে কেস হয়ে গেছে, জাজমেন্টও হয়েছে, তারপর পালিয়ে যাচ্ছে। তো এখন যদি এর কারণে ওদের ধরা সম্ভব হয়, দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারকে চাপে রাখতে দেশটিতে অস্ত্র বিক্রি ও বিনিয়োগ বন্ধ করতে রাশিয়া, চীন সহ পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। I think those should be stopped. There should be economic sanctions so that at least no one can sell any more weapons to Myanmar. This is one. And other, unless Myanmar is being under pressure, they are not going to do anything. স্থানীয় জনগণের চেয়ে রোহিঙ্গা সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পে অননুমোদিত মক্তব, মৌলবাদ শিক্ষা ও সন্ত্রাসী কার্যক্রমকে উস্কে দিচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। Now, the Rohingya number is more than double of the local community. We're afraid already because this large number of Rohingya, they're staying in Bangladesh. Actually, they have nothing to do. And many of them got involved in drug trafficking, in criminal activities. জঙ্গিবাদ দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ব্লগার ও লেখক
অভিজিৎ রায় হত্যায় সাজা পাওয়া আসামি বরখাস্ত মেজর জিয়াউল হক অন্য দেশে পালিয়ে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মানিকগঞ্জের হরিরামপুরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ বিষয়ে তার কাছে তথ্য আছে, তবে বরখাস্ত মেজর জিয়াকে ধরে রায় কার্যকর করার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। জেলা পরিষদের অর্থায়নে 10 ফুট উচ্চতার রণাঙ্গনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন করে মন্ত্রী বলেন, অভিজিৎ হত্যার আসামিদের সাজা কার্যকরে সরকার সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে মেজর জিয়া, আমরাও তাকে খুঁজছি। আমরা তাকে দেখেছি, সে অত্যন্ত এক চতুর লোক। আমরা এখন আমাদের কাছে যা তথ্য আসে সেই তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আসেন। তা আমাদেরও চেষ্টা অব্যাহত আছে তাকে আমাদের ধরে নিয়ে আসার জন্য এবং আইনের যে শাস্তিটা তার জন্য দণ্ড দেওয়া হয়েছে সেটা কার্যকর করার। সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়াউল হক এবিটি নামে পরিচিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সামরিক কমান্ডার। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তার অবস্থান শনাক্ত করতে সব ধরনের চেষ্টা কার্যকর আছে। বাকিটা জানাচ্ছেন এনামুল কবির রূপম। সেনানিবাসের ভেতর বিভিন্ন অপতৎপরতার কারণে বিতর্কিত ছিলেন মেজর সৈয়দ জিয়াউল হক। এক পর্যায়ে চাকুরিচ্যুত হন। তার নাম আবারও জানা যায় অভিজিৎ রায় হত্যা ঘটনার তদন্তে। এটাও জানা যায় যে মেজর জিয়াই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সামরিক কমান্ডার। মার্কিন নাগরিক অভিজিৎ হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন ঢাকার আদালত। ওই মামলার কথা উল্লেখ করে তার বিষয়ে তথ্য পেতে $50 লাখ পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জুলহাস তনয় হত্যাকাণ্ডেও মৃত্যু পরোয়ানা আছে তার বিরুদ্ধে। ব্লগার রাজীব হত্যাকাণ্ড ছাড়াও সন্ত্রাস বিরোধী আইনে আরও 2টি মামলায় মৃত্যুদণ্ডাদেশ নিয়ে পলাতক মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি নেতা। মেজর জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার নামে বিভিন্ন মামলা তদন্তাধীন রয়েছে। তাকে আমরা খুঁজছি। আমাদের গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক তৎপরতা সবই আমাদের চলমান আছে। তার অবস্থান সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। দেশেও থাকতে পারেন, বিদেশেও থাকতে পারেন, যেহেতু আমরা সঠিকভাবে জানি না। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন জিয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে সম্ভাব্য এমন লোকদের তালিকা করেছেন তারা। যারা জামিনে মুক্তি পাচ্ছে তাদেরকে মনিটর করা হচ্ছে, তারা যাতে জামিনে গিয়ে পুনরায় এই জঙ্গি কার্যক্রমে জড়িত না হয়। 6টি মামলায় মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও 4টি মামলা রয়েছে সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত জিয়ার বিরুদ্ধে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন 60 বছরের বেশি বয়সী এবং ফ্রন্টলাইনাররা এখন থেকেই তাদের 2 ডোজ টিকা নেওয়ার কার্ড দেখে বুস্টার ডোজ নিতে পারবেন। ডিসেম্বরের শেষ দিকে অ্যাপের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মুরসালিন বাবলা। করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া রোববার থেকে শুরু হলো, তা এখনও সবার জন্য উন্মুক্ত করেনি সরকার। কবে থেকে এই কার্যক্রম জোরালোভাবে শুরু হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এই অবস্থায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বয়স্ক ও ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দিয়ে বুস্টার ডোজ শুরু করার পাশাপাশি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে সব হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। 7 কোটির অধিক আমরা ফার্স্ট ডোজ ভ্যাকসিন দিয়েছি এবং 4.5 কোটির অধিক আমরা 5 কোটির মতো আমাদের ডাবল ডোজ দেওয়া হয়ে গেছে। বুস্টার ডোজও আমরা শুরু করেছি 60 ঊর্ধ্ব যারা বয়স এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার। যখন অ্যাপস চালু হয়ে যাবে তখন অ্যাপসের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর অ্যাপস চালু হওয়ার আগ পর্যন্ত সীমিত আকারে ওই কার্ডের মাধ্যমে করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করেন, ওমিক্রন বাংলাদেশ সহ 90টি দেশে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন আমাদের দেশেও কিছু পাওয়া গেছে, আপনারা জানেন সেটা, কিন্তু এরপরও আমরা দেখছি যে আমাদের কক্সবাজারে যেভাবে লোক যায়, শুনলাম গত কয়েকদিনে 5 লক্ষ লোক গেছে। বিয়ে শাদী হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ মাস্ক পরে না কেউ। সকলকে অনুরোধ করছি যে
আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু ওমিক্রন নয়, করোনা তো আছে, করোনা তো এখনো ডেল্টা ভ্যারিয়েন্ট তো আছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে এ নিয়ে চুক্তি করবে দুই দেশ। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। সুনির্দিষ্ট ঘোষণার আগে মালয়েশিয়া যাওয়ার জন্য কারোর সাথে টাকা লেনদেন না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। খুব অল্প খরচে এবার কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। কর্মী পাঠাতে বৈধ সব রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠাবে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মাসুর শাকিল। আবারও কর্মী পাঠাতে দুদিন আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দেশটির মানব সম্পদ মন্ত্রীর সাথে সমঝোতা স্মারক সই করেন। চুক্তির বিস্তারিত জানাতে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন। এখানে ওয়ার্কারের কি খরচ হবে? ও তো বাড়ি থেকে সাতক্ষীরা থেকে ঢাকা আসবে, এই তো খরচ। পাসপোর্ট বানাতে হবে, এই তো খরচ। আমাদের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হতে হবে, এই খরচ। বিএমইটিতে রেজিস্ট্রেশন করার জন্য এটাই তো খরচ। যে কোথায় আগে ৩-৪ লাখ ছিল, এখন কোথায় গিয়ে দাঁড়াবে? যে আমাদের এই পুরো এক্সারসাইজ, এই যে 3 বছর যে আমরা এটার পিছনে ঘুরলাম আর বিভিন্ন নেগোসিয়েশন করলাম, বলে নাকি প্রোট্রাক্টেড নেগোসিয়েশন। আমার শুধু একটাই স্বার্থ, দ্যাট মার্কেট খুলুক, আর দ্বিতীয় হলো যে শ্রমিকরা যে কম খরচে যায়। সবকিছু চূড়ান্ত হওয়ার আগে কারোর সাথে টাকা লেনদেন না করতে সতর্ক করেছে মন্ত্রণালয়। কর্মী যেন একটি পয়সাও কোনো দালালকে না দেন, কারণ এখনো প্রক্রিয়া শুরু হয়নি। যখন প্রক্রিয়া শুরু হবে সরকারই বলবে, এবং এইখানে এখন দিয়ে আমার ডাটাবেজে অন্তর্ভুক্ত না হলে কোনো কর্মী বিদেশে মালয়েশিয়ায় যেতে পারবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, পিএমইটি ডাটাবেজ থেকে কর্মীরা যাবে, বৈধ সব রিক্রুটিং এজেন্সি এক্ষেত্রে সুযোগ পাবে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কি পারবেন না আইন মন্ত্রণালয় থেকে দ্রুতই এই সিদ্ধান্ত আবারও জানিয়ে দেওয়া হবে, তবে আইনে নেই এমন কিছু করা হবে না। রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থক আইনজীবীরা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে যে চিঠি দিয়েছেন সেখানে আইনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অনুষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ এবং সুরক্ষা আইন 2021-এর খসড়া আইনমন্ত্রীকে তুলে দেওয়া হয়। আমার কাছে সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থিত 15 জন আইনজীবী এসেছিলেন, যে তাদের বক্তব্যের কোনো সাপোর্ট আমি পাইনি। কোনো আদালতই তারা যে বক্তব্য দিয়েছেন সেটা সাপোর্ট করেননি। আমি খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব। মুক্তিযুদ্ধে বীর নারীর স্বীকৃতির সাথে ভাতা পাওয়ার প্রায় 5 বছর পর 2020 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাজেদার ওই খেতাব সহ ভাতা বাতিল হয়ে যায়। কি কারণে এটি ঘটল তা জানতে চেয়ে মুক্তিযোদ্ধা কাউন্সিলের কাছে বারবার চিঠি দিয়ে উত্তর পাননি তিনি। সবশেষ আইনি নোটিশের জবাব না পেয়ে উচ্চ আদালতের কাছে প্রতিকার চেয়েছেন মাজেদা। বাকিটা জানাচ্ছেন মাজেদা মান্না। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 2016 সালের 21শে জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাউতনগরের মাজেদাকে মুক্তিযুদ্ধে বীর নারীর স্বীকৃতি দেয়। এরপর থেকে নিয়মিত ভাতা পেতে থাকেন তিনি। এর মধ্যে একই জেলার আরেক মাজেদা দাবি করেন তিনি প্রকৃত মাজেদা। এ সময় দেখা দেয় প্রথম মাজেদার স্বামীর নাম তসলিম উদ্দিন আর দ্বিতীয় মাজেদার স্বামী দারাজ উদ্দিন। এরপরেই 2020 সালের 20শে অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগে থেকে ভাতা পেয়ে আসা মাজেদার নাম বাদ দেয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এই নিয়ে হওয়া তদন্ত সম্পর্কে জানতে চান মাজেদা। যাচাই বাছাই কমিটির কথা বলছিলাম, যে রিপোর্টটা হয়েছে সেই রিপোর্টটা কিন্তু আমরা বারবার চেয়েছি। যখন ওনারা কোনো রিপ্লাই না দেন তখন আমরা কিন্তু একটি লিগ্যাল নোটিশ ইস্যু করি। উনিও আরেকজন মাজেদা, আমি একজন মাজেদা, কনফিউশনটা এখানেই হয়েছে। এবং তারপরেও যখন আমরা লিগ্যাল নোটিশের কোনো রিপ্লাই না পেলাম তখন আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কাছে কোনো জবাব না পেয়ে উচ্চ আদালতে যান বীর নারী মাজেদা। গ্যাজেটটি ক্যান্সেল করা হোক এবং আমার নাম ওখানে বহাল করা হোক, যেহেতু আমি অনেক বছর ধরেই ভাতা পাচ্ছি। এবং গ্যাজেটে আমার নাম হওয়ার সাথে সাথে এবং আমি জানি ভাতাটা আবার পাওয়া শুরু করি, যে ভাতাটা আমি পেতাম আগে। আইনজীবী জানিয়েছেন, সব হারিয়ে খুব কষ্টে আছেন বীর নারী মাজেদা। মাজহরুল মান্না, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে বিএনপির নিজেদের স্বার্থেই যাওয়া উচিত বলে মনে করে আওয়ামী লীগ।
আর রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের মত বিনিময়ের তারিখ নির্ধারণের পর আওয়ামী লীগ এজেন্ডা ঠিক করবে। দেখুন ওবায়দুল রশিদের রিপোর্টটি। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন। প্রথম দিন রাষ্ট্রপতির সাথে মতবিনিময় করেন জাতীয় পার্টির নেতারা। এখনও আওয়ামী লীগ বিএনপির সংলাপের তারিখ নির্ধারণ হয়নি। তবে এরই মাঝে বিএনপি নেতারা রাষ্ট্রপতির সাথে সংলাপে অনাগ্রহ প্রকাশ করে আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। আওয়ামী লীগ নেতারা এর সমালোচনা করছেন। বিএনপি রাজনীতিতে ফিরে আসবেন, রাজনীতির সঠিক ধারায় ফিরে আসবেন এবং তারা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা আমন্ত্রণ জানালে আমন্ত্রণে অংশগ্রহণ করবেন। সেখানে গিয়ে তাদের অনেক কথা থাকতে পারে, মন উজাড় করে সেখানে গিয়ে বলে আসতে পারেন, কারণ তিনি তো সাংবিধানিকভাবে দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি। তাদের তো এক জায়গায় বলতে হবে, একটি জায়গায় সাংবিধানিক জায়গায় বলতে হবে। রাষ্ট্রপতির সাথে সংলাপের তারিখ এখনো নির্ধারণ না হলেও এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে আওয়ামী লীগ। আমন্ত্রণ জানার পরে আমরা একটি সভায় মিলিত হব। মাননীয় নেত্রী, মাননীয় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, তার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় প্রতিনিধি দলও ঠিক হবে এবং আলোচ্য বিষয়গুলি নিয়েও ওনার যে এজেন্ডা থাকবে সেই এজেন্ডার উপর আমাদের মতামত সেখানে নিয়ে মাননীয় নেত্রী নির্ধারণ করবেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, সংবিধান অনুযায়ী সময় মতো আগামী জাতীয় নির্বাচন হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। 6 দিনের রাষ্ট্রীয় সফরে 22শে ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক কিছু উন্নয়ন সহ এ সফরে বেশ কিছু সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এতে ডকুমেন্ট ছাড়া বিনা শর্তে বৈধ করা এবং সরাসরি ব্যবসার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় দর্শক, আলিয়াসগড়ের ভিডিও চিত্রে মালদ্বীপ থেকে রিপোর্ট করছেন চকর মালিথা। সর্বশেষ 2011 সালে সার্ক সম্মেলনে অংশ নিতে মালদ্বীপ এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 বছর পর দ্বিপাক্ষিক ইস্যুতে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর। এই সফরে স্বাস্থ্য, শিক্ষা, যুব ও ক্রীড়া সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে এই সফরকালে দেশটির সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম যেটা হবে সেটা হচ্ছে মালদ্বীপের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজস্ব একটা এজেন্ডা, উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন। মালদ্বীপে আমাদের প্রবাসী কর্মী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিতকরণ, শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রমে যারা অদক্ষ শ্রমিক তাদের ব্যাপারে নিষেধাজ্ঞাটা এখনো বলবৎ আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা তুলে ধরবেন। দ্বীপের দেশ মালদ্বীপে বর্তমানে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ব্যবসা, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন সহ মালদ্বীপের অগ্রযাত্রায় বছরের পর বছর অবদান রাখছেন তারা। তবে তাদের মধ্যে 50,000-এর বেশিরই বৈধ কাগজপত্র নেই। মালদ্বীপ সরকারকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলবেন যে সবাইকে যাতে বিনা শর্তে আপনারা বৈধকরণ করে দেয় আর কি। আর আমরা যারা বাংলাদেশি ব্যবসায়ী, আমরা চাই অন্যান্য দেশের মতো সরাসরি আমরা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাইসেন্স নিয়ে আমরা বিজনেস এখানে করতে চাই। এই সুযোগে করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী আসলে। আমরা বৈধভাবে চলতে চাই। দ্বিতীয়ত এই দেশে আমরা কর্ম করি, যে স্যালারিটা প্রত্যেক মাসে মাসে পাই, এরকম কিছু আমরা চাই। আকাশপথে সরাসরি ফ্লাইট চালু হলেও মালদ্বীপের সাথে পণ্য পরিবহনের জন্য সরাসরি কোনো জাহাজ চলে না। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে যা খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রীর 6 দিনের এই সফরে বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশে প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফরের মধ্য দিয়ে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং মালদ্বীপে জনশক্তি রপ্তানির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চকর মালিথা, চ্যানেল আই, মালে, মালদ্বীপ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক শহীদ জায়া মুস্তারি শফির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়েছে। বুধবার চট্টগ্রামে তাকে দাফন করা হবে। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান মুস্তারি শফি। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক শহীদ জায়া মুস্তারি শফি
মুক্তিযুদ্ধের চেতনা আর নারী অধিকার নিয়ে কাজ করে গেছেন দীর্ঘদিন। মুশতারি শফির জন্ম 1938 সালে। সে সময়ের ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার ফরিদপুরে। লিখেছেন মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী, চিঠি, জাহানারা ইমামকে এবং স্বাধীনতা আমার রক্তঝরা দিনের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ। ছিলেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল আন্দোলনের অন্যতম সংগঠক। ৮৪ বছর বয়সী মুশতারি শফি রক্তের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান এই গুণী ব্যক্তি। রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে মুশতারি শফির প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়। স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের সকল চেতনা নিয়ে তিনি বেঁচে ছিলেন এবং যুদ্ধ করে গেছেন এবং জীবনের শেষ শব্দটাও তাই বলে গেছেন। তার স্বামী ডাক্তার শফি, তিনি মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্রশস্ত্র তার বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। সেই অপরাধে তার স্বামীকে হত্যা করা হয়েছিল এবং তার ভাইকেও হত্যা করা হয়েছিল। এবং এরপরও বেগম মুশতারি শফি মুক্তিযুদ্ধের সময় দমে যাননি। তিনি মুক্তিযোদ্ধাদের আমাদের দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত নানাভাবে সহায়তা করে গেছেন। এরপর মুশতারি শফির মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে। সেখানে বুধবার গার্ড অব অনার দেওয়ার পর তাকে দাফন করা হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে রাজধানী মুক্তিযুদ্ধ জাদুঘরে নেট জিরো নাটক মঞ্চায়ন হয়েছে। নাটকটির মঞ্চায়ন উদ্বোধন করে পরিবেশ সংরক্ষণে সচেতনতার শিক্ষা নিজ নিজ ঘর থেকে শুরু করার তাগিদ দিয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। দেখুন শমিক আহমেদের রিপোর্ট। নেট জিরো বা কার্বন নিউট্রালিটি বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ ও গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি রোধের লক্ষ্যকে নেট জিরো লক্ষ্য বলা হচ্ছে। বাংলাদেশ দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত। জলবায়ু নিয়ে জরুরি অবস্থা মোকাবেলায় নানা ফোরামে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। নানা কর্মকাণ্ডের পাশাপাশি ধরিত্রী বাঁচাতে নাটকের মাধ্যমে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অফ ইকো ঢাকা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, যারা প্রাণবৈচিত্র্য পরিবেশ নিয়ে কাজ করেন, তারা এই দেশে খুবই মুখ্য একটি সংগঠন। তারা আমাদের সাথে ফিলান্থ্রপিক পার্টনার হিসেবে সংযুক্ত হয়েছে। তারা একাত্মতা প্রকাশ করেছে। এরকম আরও 9টি ক্লাব আমাদের সাথে আছে আমাদের ইকো থিয়েটার প্রজেক্টের। তারা অংশীদার হয়েছে প্রথম নাটক মঞ্চায়নে। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। চ্যানেল আই এর নিউজটা গেলেই বোঝা যায় যে এখনকার দিনে স্যাটেলাইট চ্যানেলগুলোতে তো আসলে বাণিজ্যিক সংবাদ। তো একটি সেগমেন্ট প্রতিদিন, সেটা হোক ট্যানারির বর্জ্য, হোক পানি দূষণ, হোক বায়ু দূষণ, হোক শব্দ দূষণ, আমার কাছে যে জিনিসটুকু সবচাইতে মনে হয় যে মানুষকে প্রতিদিন পৌঁছে দেয়া যে না, পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে, পরিবেশের বিপর্যয় হচ্ছে, এটা আর কেউ করছে না। ক্রিয়েটিভ ফিল্ম আলাদা করে, গল্প আলাদা করে, কবিতা এগুলো তৈরি হয়েছে কিনা বা কতটুকু হচ্ছে, এর পরিমাণ খুবই সংকীর্ণ। সেই জায়গা থেকে এরকম একটা ভাবনা, আমি মনে করি এটা একটা সুযোগ। এমফি স্পেস একটা প্ল্যাটফর্ম, যারা রোটারি ক্লাব অফ ইকো ঢাকার এই প্রস্তাবনাকে সাথে নিয়ে প্রথম পরিবেশনার নেট জিরো তৈরি করেছে। এমন ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার বড় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। যেই প্রাণী আমাদের আশেপাশে আছে অথবা যে গাছপালা আমাদের আশেপাশে আছে, সব কিছু মিলিয়ে সবারই কিন্তু একটা অবদান আছে এই পরিবেশ প্রকৃতির প্রতি। কতটুকু জানি আমরা কতটুকু তার গভীরে যাই, আমরাও যাই না, আমাদের বাচ্চাদেরও শেখাই না। আমরা এই শিক্ষাটা যদি বাড়ির থেকে শুরু করতে পারি, তাহলেই কিন্তু এই যে বাচ্চারা যারা বড় হবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারাই কিন্তু আবার আমাদের শুধরাবে এবং এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখবে। সুতরাং এই আন্দোলনটা শুরু হওয়া উচিত একেবারে বাসার থেকে, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। কারিকুলামে কিন্তু তেমন জোরালো কিছু দেখি না পরিবেশ প্রকৃতিকে নিয়ে, সুতরাং সেখানেও জোর দিতে হবে। ইকো ক্লাব ঢাকা যে কাজটি করতে যাচ্ছে, সেটা কিন্তু সত্যি আমি বলবো একটা শুরু যাত্রা, এবং এইখান থেকে হয়তো
অনেক কিছু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সামনের দিকে। পরে পরিবেশ সচেতনতামূলক নাটক নেট জিরো মঞ্চস্থ হয়। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ওমিক্রনের কারণে বড়দিন ও নববর্ষের কিছু অনুষ্ঠান বাতিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ। ডেল্টার চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক দ্রুত ছড়ায় বলে হুঁশিয়ার। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রায় 2 বছর পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় অস্থায়ী একাডেমিক ভবনে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা হয়। প্রথম দিনের পরীক্ষায় রবীন্দ্র অধ্যয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশ অধ্যয়ন, অর্থনীতি, ব্যবস্থাপনা ও সঙ্গীত বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের 150 শিক্ষার্থী অংশ নেন। করোনা মহামারী ও শিক্ষার্থী আন্দোলনের কারণে প্রায় 2 বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। 8 ডিসেম্বর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডক্টর শাহ আজম শান্তনু যোগ দেওয়ার পর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন এবং আজকের পরীক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রাতিষ্ঠানিক ও শিক্ষা কার্যক্রমে ফিরল। প্রিয় দর্শক, এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রার সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শরীয়তপুরের স্বাস্থ্য সেবাকে আধুনিক এবং যুগোপযোগী করতে 250 শয্যার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে 2022 সালের জুন মাসে হাসপাতালটি চালু করার পরিকল্পনা আছে তাদের। এতে জেলার মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। আরও জানাচ্ছেন এস এম মুজিবুর রহমান। শরীয়তপুরের 14 লাখ লোকের অনুপাতে জেলার সদর হাসপাতালটির শয্যা সংখ্যা অনেক কম। নেই আধুনিক যন্ত্রপাতি। জটিল রোগীদের ঢাকা, বরিশাল, চাঁদপুর ও ফরিদপুর নিতে হয়। জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2019 সালে 35 কোটি টাকা ব্যয়ে 250 শয্যার 12 তলা নতুন ভবনের কাজ শুরু হয়। শয্যা সংখ্যা একটু বেশি বাড়ানো হতো, তাহলে আমাদের রোগীদের সুযোগ সুবিধা ভালো পাওয়া যেত। 250 বেডের হাসপাতাল চালু হয়ে গেলে আমাদের চিকিৎসাটা ভালো হবে। আমরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছি না, তাই 250 শয্যা হসপিটালটি চালু হলে আমরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাব। 250 শয্যার এই হাসপাতালটি শরীয়তপুরবাসীর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। আমাদের নতুন 250 শয্যা হসপিটাল নির্মাণ হচ্ছে, এটা চালু হয়, তারা আমাদের শরীয়তপুরবাসী আধুনিক এবং উন্নত চিকিৎসা পাবে। শরীয়তপুরবাসীর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বর্তমানে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ চলমান রয়েছে। নতুন ভবনটি চালু হলে শরীয়তপুরবাসী আরও উন্নত আধুনিক চিকিৎসা পাবে। 1985 সালে শরীয়তপুর সদর হাসপাতালটি 50 শয্যা দিয়ে শুরু হয়। এরপর জেলায় হাসপাতালে তেমন কোনো উন্নয়ন হয়নি। আধুনিক এই হাসপাতালটি চালু হলে জেলাবাসী উপকৃত হবে বলে মনে করছে। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, এবারে আন্তর্জাতিক অঙ্গনে করোনা ভাইরাসের খবর। করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণের কারণে বড়দিন এবং নববর্ষের কিছু অনুষ্ঠান বাতিলের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, ঝুঁকি নিয়ে জীবন বাতিল করার চেয়ে একটি অনুষ্ঠান বাতিল করা অনেক ভালো। ডেল্টার চেয়ে ওমিক্রন উল্লেখযোগ্য দ্রুত হারে ছড়াচ্ছে বলে হুঁশিয়ার করেছেন তিনি। তারপরও 2022 সালেই মহামারীর ইতি টানার প্রত্যয় জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে এই মুহূর্তে ডেল্টা নয়, বরং ওমিক্রনই যুক্তরাষ্ট্রে সংক্রমণের জন্য দায়ী প্রধান ভ্যারিয়েন্ট। নোভাভ্যাক্সের করোনা টিকা নোভোক্সোভিড শর্ত সাপেক্ষে অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ। নোভাভ্যাক্স বলছে তাদের টিকা উত্তর আমেরিকার ট্রায়ালের
করোনার বিরুদ্ধে 90% বেশি কার্যকারিতা দেখিয়েছে। জানুয়ারি নাগাদ ইউরোপীয় ইউনিয়নের ভ্যাকসিন সরবরাহ শুরুর ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনে কক্সবাজারে গ্রামীণ খেলাধুলা আয়োজন করেছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন ঘরে থাকা শিক্ষার্থীরা এই আয়োজনকে ঘিরে দারুণ আনন্দিত। খেলাধুলাগুলো সারা বছর চালু রাখার অনুরোধ জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। প্রিয় দর্শক, কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন তামান্না তানজিনার রিপোর্ট। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকে মাঠে ফিরিয়ে আনতে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের অসাধারণ এক উদ্যোগ। তৃণমূলের খেলাগুলোকে একরকম নতুন জীবন দিয়েছে অ্যাসোসিয়েশনটি। করোনার কারণে ঘরবন্দি হয়ে পড়া শিক্ষার্থীদের বিনোদন দিতে এগিয়ে এসছে তারা। পর্যটন নগরী কক্সবাজারের মডেল হাই স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিল হাডুডু, মোরগ লড়াই, দাঁড়িয়াবান্ধা, বৌচির মতো হারিয়ে যেতে বসা খেলাগুলোর। বাংলাদেশে যেগুলো খেলা দড়ি লাফ, মোরগ লড়াই, সেগুলো কিন্তু তারা খেলার সুযোগ পায় না, কারণ এই খেলাগুলো শুধু স্কুলের মধ্যেই হয়। তো আজকের প্রতিযোগিতা খুবই ভালো লাগলো। আজকে আমরা এই খেলাধুলাতে যে পার্টিসিপেট করতে পারাই আমাদের মনটাও ভালো হবে। দিনব্যাপী এই আয়োজনে কক্সবাজারের 3টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আধুনিক প্রযুক্তি নির্ভর প্রজন্মের কাছে গ্রামীণ লোকজ সংস্কৃতি তুলে ধরতে ধারাবাহিক এমন আয়োজনের পরামর্শ দিয়েছেন অভিভাবকরা। তাদেরকে পড়ালেখার পাশাপাশি একটু আনন্দ বিনোদন দেয়া প্রয়োজন। তো আমাদের স্বল্প পরিসরে পড়ালেখার যেন ক্ষতি না হয়, সেজন্য আসলে তাদেরকে সারা বছর আমরা মাঠে রাখতে পারি না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। হাডুডু খেলা, লুডু খেলা, কাবাডি খেলা, এই যে এগুলো আমাদের কাছে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পুরনো খেলাগুলা আসলে লোপ পাচ্ছে। এই ধরনের প্রোগ্রামগুলা প্রত্যেক বছরে বিভিন্ন সময়ে হওয়া উচিত এবং বাংলাদেশ থেকে যে সব গ্রামীণ খেলা যেগুলো আসলে আমাদের ঐতিহ্যবাহী খেলা, সেই খেলাগুলো আবার প্রাণ ফিরে পাবে। খেলাধুলা আসলে শরীর মন দুইটাই ভালো রাখে। কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি শাইখ সিরাজের স্বাক্ষরযুক্ত সনদপত্র, মেডেল ও উপহার সামগ্রী বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। তামান্না তানজিনা, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। করোনার কারণে প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবার জমজমাট হয়ে উঠেছে যশোরের গদখালির ফুলের বাজার। চাহিদা বেশি থাকা এবং দাম ভালো পাওয়ায় করোনার সময় ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই অঞ্চলের ফুল চাষিরা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গত 2 বছর ধরে বৈশ্বিক মহামারী করোনায় ফুল ব্যবসায় ধস নামে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সেই চিরচেনা পরিবেশে ফিরে এসেছে গদখালির ফুলের মোকাম। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে এবছর প্রায় 1,20,00,000 টাকার ফুল বিক্রি হয়েছে বাজারে। 1.5 বছর ধরে আমরা ফুলের চাষি এবং ফুলের ব্যবসায়ীরা অনেক মার খাইছি, তবে আশা করি এখন ফুলের বাজারটা একটু কিছুটা ভালো হয়ে আসছে। ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ফুল সেক্টর। বর্তমানে খুব ভালো আছি, যদি সামনে করোনা না আসে আমরা যেভাবে জমজমাট বাজার চলছে এইভাবে যদি আমরা পর্যক্রমে থাকে, তাহলে আমরা সামনের শুনে আমাদের যে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত আমরা পৌঁছায় যাব। পরিস্থিতি ভালো আছে, যদি করোনার প্রভাব যদি আর না পড়ে তাহলে মোটামুটি আমরা ব্যবসা কিংবা আমার চাষিরা বাজার ভালো পাবে। আগামী 1 জানুয়ারি, তারপরে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন উপলক্ষে আমরা যদি এই বাজারটা পাই তবে কিছুটা আগুতে পারবো। তবে আবারও ব্যবসা বাণিজ্যের সুদিন ফিরছে, আশাবাদী বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। যদি দেশ স্বাভাবিক থাকে তাহলে আমরা বিগত দিনে যে উৎপাদনের এবং সম্ভাবনা, যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই ফুল সেক্টর এগিয়ে যাচ্ছিল, সেটা আমরা ঘুরে দাঁড়াতে পারবো। প্রতিদিন ভোরে গদখালিতে ফুলের হাট বসে। বিভিন্ন দিবস ছাড়াও বছরব্যাপী এখান থেকে সারা দেশে ফুল সরবরাহ হয়ে থাকে।
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। করোনা পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাহাড়ি কন্যা রাঙামাটির পর্যটন। শীতের শুরুতেই পর্যটককে মুখর হ্রদ পাহাড়ের জনপদ। মনসুর আহমেদের তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন শৌমিক আহমেদ। দেশের পার্বত্য অঞ্চলের মধ্যে ভ্রমণ প্রেমীদের কাছে রাঙামাটির আলাদা আবেদন রয়েছে। মেঘে মোড়া পাহাড় আর হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ছুটে আসেন পর্যটকরা। এবারও মৌসুমের শুরুতেই পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতে। পরিবার পরিজন নিয়ে বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। রাঙামাটির পরিবেশ খুব ভালো লাগছে, কারণ প্রকৃতির যে এত সৌন্দর্য এখানে লুকায়িত আছে, এখানে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। ট্যুরিজম প্লেস তো স্বাভাবিক, ন্যাচারালি একটু ভিড় হবেই, সব মিলাই ভালো লাগছে। সিনিক বিউটিটা অনেক সুন্দর, সেই জন্যই দেখার জন্য আসা। আসলে গত বছর অথবা এর আগে বছর ছিলাম, পরিবেশটা অনেক ভালো ছিল, কিন্তু বর্তমানে পরিবেশ অনেক ভালো হয়েছে। নৌকাতে চড়ছি, পশু প্রাণী দেখছি এবং জার্নিটা খুবই মজার হচ্ছে। অতিথির চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সাজেক সহ রাঙামাটির রিসোর্টগুলো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভালো পর্যটক আসছে, আমরা আগে থেকে প্রিপারেশন ছিল, আমরা যথাযথভাবে বোট সার্ভিস দিয়ে যাচ্ছি। আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত রাঙামাটিতে পর্যাপ্ত পর্যটক থাকবে এবং আমরা এমন ব্যবস্থা করেছি যাতে পর্যটকদের রাঙামাটি এসে কোনো কষ্ট পেতে না হয়। আমি আশা করছি আমরা এইভাবে কিছুদিন আমরা সময় পেলে আমাদের ক্ষতিগুলো কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। জিপিএত ইস্পাতের 15তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আজিজুল হক সহ অন্যরা। সভায় 2020-21 অর্থ বছরের শেয়ার হোল্ডারদের জন্য ঘোষিত 20% নগদ, 10% স্টক লভ্যাংশ সহ মোট 30% লভ্যাংশ অনুমোদিত হয়। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড ইস্পাত অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। সাফ অনূর্ধ্ব 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল বুধবার সন্ধ্যে 6টায় ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমন্ত্রিত সব রাজনৈতিক দলকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনো নির্বাচন, সংবিধান ও প্রচলিত গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাসী নয়। অতীতের মতো তারা হত্যা, কু, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। কুষ্টিয়া সদর উপজেলার বরতৈল ইউনিয়নের 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে এক চেয়ারম্যান প্রার্থী সহ 30 জন আহত হয়েছে। এ ঘটনায় আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান উর্ফে মিন্টু ফকিরের সমর্থকরা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক 3.5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এলাকাবাসী জানিয়েছেন, মিন্টু ফকির তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলে করে নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিন মণ্ডলের সমর্থকরা তার উপর হামলা চালান। এতে প্রার্থী মিন্টু ফকির সহ বেশ কয়েকজন আহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে মিন্টু ফকিরের সমর্থকদের সাথে মমিন মণ্ডলের সমর্থকদের সংঘর্ষ বাধে। মিন্টু ফকিরের সমর্থকদের অভিযোগ, মমিন মণ্ডলের সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরের সমর্থকরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এবার একটি শোক সংবাদ। আব্দুল খালেক মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মমতাজ খালেক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মমতাজ খালেক বেঙ্গল ফাউন্ডেশন ও জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি ছিলেন।
তিনি বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর মা। এবারে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে রয়েছে দুটো জনপ্রিয় খেলা, ফুটবল এবং ক্রিকেট। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আকরাম খান। পারিবারিক ব্যস্ততার কারণেই তার সরে যাওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক। তবে এ নিয়ে এখনও বোর্ড সভাপতি নাজমুল হাসানের সাথে আলোচনা হয়নি বলেও জানান আকরাম খান। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। অক্টোবর নভেম্বরে টি-20 বিশ্বকাপে ওমান এবং আরব আমিরাতে বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্বে ছিলেন আকরাম খান। তবে টিম লিডার হয়েও দলের সাথে নয়, আকরাম ছিলেন আলাদা হোটেলে। সে বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর থেকেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে আকরাম। সোমবার হঠাৎ করেই আকরাম খানের স্ত্রী ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান পদে আর থাকতে চান না আকরাম খান। মঙ্গলবার সেই স্ট্যাটাসের পক্ষেই কথা বলেছেন আকরাম। পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে আমার ব্যাপারে। অনেক বছর আপনার এখানে ছিলাম, যেহেতু আপনারা জানেন এটা আসলে মানে একটা স্ট্রেংথের দরকার, মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন, তো সবকিছু মিলে একটু ব্রেক। আকরাম খানের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা আছে বিসিবিতে, তবে আকরাম নিশ্চিত করেছেন তার সিদ্ধান্ত পারিবারিকভাবে নেয়া। 3টা দিয়ে একবার ফোন করেছি, বাট উনি রিপ্লাই দেন, হয়তো বা যে কোনো সময় উনি কল ব্যাক করবেন। আমি কল ব্যাক করলে আমি আলোচনা করে নেব। আর কালকে তো বোর্ড ওনার সাথে আমার দেখা হবে। দ্রুতই এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, ক্রিকেটের আরো খবর। 11 দিন কোয়ারেন্টাইনে থাকার পর মাঠে নামার সুযোগ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার শেষ করোনা পরীক্ষায় সফরকারী দলের সবাই নেগেটিভ হয় তাদের অনুশীলনের অনুমতি দেন নিউজিল্যান্ড সরকার। মঙ্গলবার সকাল 10:15 থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হেগলি পার্কে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই 3 ডিপার্টমেন্টেই কাজ করেছেন ক্রিকেটাররা। নতুন বছরের প্রথম দিন শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। 11 days in our rooms has been pretty challenging for the boys after a long year, so boys all very happy to be out in bright sunshine and blue skies and starting to hit some balls again. Low intensity practice for the next day or two to make sure guys get themselves accustomed to batting and bowling once again, and by the time we get to Tauranga for those 6 days preparation before the test match. এবারে ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যে 6টায়। স্বাগতিক দল হিসেবে লাল সবুজদের দুদলই এগিয়ে রাখছে, তবে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে এই ম্যাচে মাঠে নামবে ভারত। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। মেয়েদের বয়সভিত্তিক ফুটবল মানেই নান্দনিকতা ছড়াছড়ি। ভাবা যায় সাফ অনূর্ধ্ব 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে 10 ম্যাচে গোল হয়েছে 43টি, গোল গড় 4.3। মেয়েদের ফুটবলে সাফ অনূর্ধ্ব 19-এর এটি প্রথম আসর। অনূর্ধ্ব 18 সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, অর্থাৎ বয়সভিত্তিক সাফে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই খেলছে বাংলাদেশ। 5 জাতির এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের সাথে গোলশূন্য ড্র করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরেছে বাংলাদেশ এবং ভুটানের বিপক্ষে 6-0 গোলের জয় পেয়েছে। পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও গোল হয়েছে একটি, সেটিও স্পট কিক থেকে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগের সব গোল উসুল করেছে তহুরা রিপারা। 12 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল নিশ্চিত করে টিম বাংলাদেশ। ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। গত কয়েক বছরে কোনো একভাবে বাংলাদেশে একরকম প্রথায় চালু হয়েছে বাংলাদেশ ভারত মানেই হাই ভোল্টেজ ম্যাচ। ভারতের সাথে পরিসংখ্যান খুব ভালো না হলেও খুব খারাপও না। 2017-র সাফ অনূর্ধ্ব 15-তে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আমরা অস্ট্রেলিয়ার সাথে এই মেয়েরা যে ফুটবল খেলেছে এবং তাদের সাথে আমরা ড্র করতে পেরেছি। আমি মনে করি যে এই টিমের বিশেষ কিছু দিন ছিল, যে বিশেষ দিনে তারা যে ফুটবলটা খেলেছে তারা সেই ফুটবলটাই খেলবে।
it's good that they'll get an opportunity to play against a good team, and Bangladesh is a good team. I always have been watching and following because there's a lot of women's development happening. শুরুটা নিজেদের ছন্দমতো না হলেও গত 4 ম্যাচে সেটি গুছিয়ে নিয়েছেন আখি মারিয়ারা। আমরা যা আগে ভুল ত্রুটি করেছি বা যে ভালো কিছু করেছি সবকিছুই আমরা মিলে প্রিপারেশন নিয়েছি যে আমাদের ফাইনালে যে আমরা ভালো কিছু করব এবং ফাইট করব তাদের সাথে। আগের হিসাব নিকাশ বাদ দিলে শুধুমাত্র এবারের টুর্নামেন্টে বাংলাদেশ একাই করেছে 19 গোল। বিপরীতে ভারতের গোল সংখ্যা 9টি। ট্রফি জয়ের এত কাছে এসে ফিরতে চাইবে না কেউই। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম আরও একবার। অভিজিৎ হত্যার আসামি বরখাস্ত মেজর জিয়া অন্য দেশে পালিয়ে আছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হত্যাকারীদের তথ্য পেতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে বাংলাদেশের স্বাগত। টিকা সনদ দেখালে 60 ঊর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ। করোনা সংক্রমণ রোধে ব্যবস্থা নিতে প্রতি জেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। অল্প খরচে মালয়েশিয়া যাওয়া যাবে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। সুনির্দিষ্ট ঘোষণার আগে কারো সাথে টাকা লেনদেন না করার আহ্বান। ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশগ্রহণে আওয়ামী লীগের তাগিদ। তারিখ নির্ধারণের পর সরকারি দলে এজেন্ডা নির্ধারণ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার সম্প্রসারণ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সমঝোতা চুক্তির সম্ভাবনা। এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতার শিক্ষা নিজ ঘর থেকেই শুরু করার আহ্বান। সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে নেট জিরো নাটক মঞ্চায়ন।